ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারিতে যেন কোনো কাজই হলো না। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ঐক্যের আহ্বান যেন আমলেই নিচ্ছে না কোনো শক্তিশালী দেশ। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আকুল আহ্বান যেন আন্তর্জাতিক অঙ্গনে পাত্তাই পায়নি। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরানের কারণে হরমুজ প্রণালী হুমকির মুখে পড়েছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তাই চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের মতো শক্তিশালী দেশগুলোর উদ্দেশ্যে তিনি ঐক্যের আহ্বান জানালেও বাস্তবে কেউই সেই ডাকে সাড়া দিতে এগিয়ে আসছে না। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের মিত্র ও সহযোগীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিপজ্জনক অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেছে, যা ইঙ্গিত করে লন্ডন ট্রাম্পের হুমকিকে কোনো গুরুত্বই দিচ্ছে না। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র স্পষ্টভাবে জানান, চীন যে কোনো দ্বন্দ্ব এড়িয়ে শান্তি বজায় রাখতে চাইছে। ট্রাম্পের আহ্বানে চীনের কোনো প্রতিক্রিয়া নেই, যা প্রমাণ করে আন্তর্জাতিক শক্তিগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন একতরফা চাপকে সমর্থন করছে না। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানও ট্রাম্পের আহ্বানে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকাইচির আসন্ন যুক্তরাষ্ট্র সফরে এই বিষয়টি আলোচনা হতে পারে, কিন্তু তা সত্ত্বেও জাপান ট্রাম্পের হুঁশিয়ারিকে একেবারেই গুরুত্বপূর্ণ মনে করছেন না। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। দক্ষিণ কোরিয়াও ট্রাম্পের আহ্বানে কোনো উত্তর দেয়নি। এমন পরিস্থিতিতে ট্রাম্পের আহ্বান আন্তর্জাতিকভাবে প্রায় অকেজো হয়ে পড়েছে। ইরান এই সময় দেখিয়েছে, শান্তিপ্রিয় কূটনীতি ও আন্তর্জাতিক আইন মেনে চলেই তারা হরমুজ প্রণালীতে নিয়মিত জাহাজ চলাচল নিশ্চিত করেছে। অন্যদিকে ট্রাম্পের এমন হঠাৎ করে হুমকিপূর্ণ আহ্বান বিশ্ব শক্তিগুলোকে একপক্ষীয়ভাবে যুদ্ধের অংশ করতে চেয়েছিল, যা মার্কিন প্রশাসনের ব্যর্থতার প্রতীক। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হতাশা স্পষ্ট। তিনি চেয়েছিলেন আন্তর্জাতিক শক্তিগুলো তার হুমকিকে সমর্থন করবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। বিশ্বের শক্তিশালী দেশগুলো চীন, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়া ইরানের শান্তিপ্রিয় নীতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন দিচ্ছে। ইরানের অবস্থান পরিষ্কার, আন্তর্জাতিক চাপ এবং হুমকির মুখেও তারা শান্তিপ্রিয় কূটনীতি বজায় রাখছে। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর মার্কিন চক্রান্ত ব্যর্থ হয়েছে। ট্রাম্পের একপক্ষীয় আহ্বানকে কেউই গুরুত্ব দিচ্ছে না এবং ইরান এখন অবিচল, শক্তিশালী ও ধৈর্যশীল অবস্থায় দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতি থেকে স্পষ্ট যে ইরান শক্তিশালী অবস্থান বজায় রাখছে। হুমকি ও আন্তর্জাতিক চাপের মুখেও তেহরানের শান্তিপ্রিয় নীতি অটল। ট্রাম্পের ব্যর্থ আহ্বানই ইরানের কৌশলগত ও কূটনৈতিক দক্ষতার প্রকাশ। যুদ্ধের ১৬তম দিনে এসে প্রকাশ্যে এলো ইরানের ভয়ঙ্কর এক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের কার্যক্ষমতা হতবাক করে দিয়েছে ইসরায়েলকে। খোদ ইসরায়েলের গণমাধ্যমেও নতুন এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞের তথ্য উঠে এসেছে। ইরানের গণমাধ্যম বলছে, ড্যান্সিং এই ক্ষেপণাস্ত্রের আঘাত শুরু হয়েছে ইসরায়েলে। মূলত সেজিল-2 ক্ষেপণাস্ত্রকেই ড্যান্সিং ক্ষেপণাস্ত্র বলা হয়, কেননা এটা অনেক উঁচু দিয়ে যাওয়ার সময়ও তার দিক পরিবর্তন করতে পারে এবং একে বেঁকে সেটা মূল টার্গেটে পৌঁছাতে পারে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্য মতে, যুদ্ধের ১৬তম দিনে ইরান প্রথমবারের মতো ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবকাঠামো লক্ষ্য করে সেজিল-2 ক্ষেপণাস্ত্র সহ একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের শুরুর পর প্রথমবারের মতো সেজিল-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। ইরানের তৈরি সেজিল-2 ক্ষেপণাস্ত্রটি একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি অন্য নামেও পরিচিত, যেমন সাজিল, আশৌরা ও আশুরা ক্ষেপণাস্ত্র। ইরানের সেজিল-2 ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রায় ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি প্রায় ৭০০ কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে পারে। অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও এই ক্ষেপণাস্ত্র পথ পরিবর্তনের ক্ষমতা রাখে, আর এজন্য এটিকে ড্যান্সিং মিসাইল বা নাচুনে ক্ষেপণাস্ত্র বলে ডাকা হয়ে থাকে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৮ মিটার লম্বা। এর ওজন প্রায় ২৩,৬০০ কেজি।
কঠিন জ্বালানির ব্যবহার ক্ষেপণাস্ত্রটিকে একটি কৌশলগত সুবিধা দেয়। তরল জ্বালানি ব্যবস্থায় পরিচালিত শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রের তুলনায় এটিকে দ্রুত প্রস্তুত ও উৎক্ষেপণ করা যায়। 1990 দশকের শুরুতে সেজিল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে 2008 সালে প্রথমে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। ওই সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দ্বিতীয় উৎক্ষেপণটি করা হয় 2009 সালের মে মাসে। 2009 সালের পর থেকে ক্ষেপণাস্ত্রটির আরও 4টি ফ্লাইট পরীক্ষা পরিচালিত হয়েছে। ষষ্ঠ পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 1900 কিলোমিটার পথ পেরিয়ে ভারত মহাসাগরে পৌঁছায়। এবার ইরান যুদ্ধের 16তম দিনে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আগ্রাসন চালানোর পর সংঘাত ছড়িয়ে পড়ে। এই হামলায় ইরানের 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং মধ্যপ্রাচ্যে আরও ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ে। জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। একই সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনের তথ্য বলছে এই যুদ্ধে ইতোমধ্যেই 2000-এর বেশি মানুষ মারা গেছে, এর বেশিরভাগই ইরানি। পেন্টাগন বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের 15,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লড়াই চলাকালে পেন্টাগন ওই অঞ্চলে ইউএসএস ত্রিপলি নামের যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এতে প্রায় 2500 মার্কিন মেরিন সেনাও মোতায়েন করা হয়েছে। ইরানের পক্ষ নিয়ে এবার সরাসরি কড়া হুঙ্কার ছাড়ল তুরস্ক। আর তুরস্কের এমন অবস্থানকে বেশ সতর্ক অবস্থায় ফেলে দিয়েছে ইসরায়েলকে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইরানের পক্ষ নিয়ে যে বিবৃতি দিয়েছেন তাতে যে কোনো সময় নতুন হামলা শুরুর ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাতেই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আরও কয়েকটি দেশে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়ে তুরস্কের অবস্থান একেবারেই স্পষ্ট। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এ অবস্থান আরও কঠোর হয়েছে। আঙ্কারা এ ঘটনাকে কয়েকটি পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমাবদ্ধ সংঘাত হিসেবে দেখছে না। এমনকি একে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতের আরেকটি অধ্যায় হিসেবেও মনে করা হচ্ছে না বলে দাবি করছেন বিশ্লেষকরা। তুরস্কের মতে পরিস্থিতি ধীরে ধীরে বড় ধরনের আঞ্চলিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। এর প্রভাব পূর্ব ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত বহু দেশকে স্পর্শ করতে পারে। আঙ্কারার দৃষ্টিতে ইরানের ওপর হামলার ঘটনা অঞ্চলটিতে অস্থিরতা আরও বৃদ্ধি করবে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করবে। এবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কঠোর হুঙ্কার দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। এরদোয়ান বলেন, ইরানের জনগণের দুঃখ কষ্টে পাশে রয়েছে তুরস্ক। এটি শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক বয়ান ছিল না, বরং এটি ছিল একটি স্পষ্ট ও দৃঢ় রাজনৈতিক অবস্থান। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি অর্জন ও কূটনীতির পথ আবার চালু না হওয়া পর্যন্ত আঙ্কারা সব পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করবে। এরদোয়ান সতর্ক করে বলেছেন, তুরস্ক নিজেদের সীমান্তের কাছে যুদ্ধ, হত্যাযজ্ঞ, উত্তেজনা ও ব্যাপক সহিংসতা দেখতে চায় না। এর পরিণতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে। তুরস্ক এই যুদ্ধকে কেবল সামরিক মানচিত্রের দৃষ্টিকোণ থেকে দেখছে না, বরং পরিবহন পথ, জ্বালানি বাজার, বাণিজ্য পথ ও অভ্যন্তরীণ সামাজিক প্রভাবের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। কেননা তুরস্কের অর্থনীতি বহুলাংশে আমদানি নির্ভর। কাজেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ মানে তুরস্ক মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নতুন ধরনের অস্থিরতার সম্ভাবনা দেখা দেওয়া। তুরস্ক ও ইরানের মধ্যে 500 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত রয়েছে। এ পরিস্থিতিতে ইরানের ওপর হামলার নিন্দা কেবল নীতিগত বা আদর্শগত অবস্থান নয়, বরং এটি আত্মরক্ষার একটি রূপও। তুরস্ক এমন কোনো মুহূর্ত এড়াতে চাইছে যেখানে অন্যের যুদ্ধ নিজের দেশের সংকটে পরিণত হয়। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছিলেন, ইসরায়েল তুরস্ককে উপেক্ষা করতে পারবে না। তিনি তুরস্ককে নতুন হুমকি হিসেবে উল্লেখ করে তেহরান থেকে আসা বিপদ ও আঙ্কারার শত্রুতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। ইসরায়েলের রাজনৈতিক পরিসরে এ যুক্তি কার্যকরভাবে চালু রয়েছে। এর অর্থ হলো মধ্যপ্রাচ্যে ইরানের পর প্রধান প্রতিপক্ষ হিসেবে তুরস্ককে দেখছে ইসরায়েল।
তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা প্রস্তুতি আরো জোরদার করছে, কারণ দেশটি এর মধ্যেই বুঝতে পেরেছে সংঘাত দীর্ঘস্থায়ী হলে তুরস্কের ভূখণ্ড, অর্থনীতি ও কৌশলগত স্বার্থ সরাসরি চাপের মুখোমুখি হবে। বড় পরিসরে দেখতে গেলে তুরস্কের এখনকার অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের শাসন কাঠামোর সংকটকে প্রতিফলিত করছে। এই অঞ্চল দীর্ঘদিন ধরে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে রয়েছে, যদিও তা ছাইচাপা আগুন হয়েছিল। ইরানের হামলার মধ্য দিয়ে সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। সেই সঙ্গে তা ইরান, সিরিয়া, ইরাক, লেবানন, গাজা, জ্বালানি সরবরাহ, পণ্য পরিবহন, জাহাজ চলাচল, অভিবাসন সহ নানা সংকটকে এক কাতারে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই স্পষ্ট করে দিচ্ছে এটি আর কেবল ইরান বনাম ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লড়াই নয়। এই মুহূর্তে এটি প্রক্সি যুদ্ধ, যেখানে পর্দার আড়াল থেকে নতুন করে সক্রিয় হয়ে উঠছে রাশিয়া ও চীন। বিশ্লেষকদের মতে এই দুই শক্তি সরাসরি যুদ্ধে না জড়িয়েও কৌশলগতভাবে ইরানকে সহায়তা করছে, যা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরানকে প্রযুক্তি ও নজরদারি সহায়তা দিচ্ছে রাশিয়া ও চীন। বিশেষ করে ড্রোন প্রযুক্তি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা করছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে রাশিয়া যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করছে, সেই জ্ঞান ইরানের সঙ্গে ভাগাভাগি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে ইরান আকাশ প্রতিরক্ষা এবং জিপিএস জ্যামিং সক্ষমতায় উন্নতি ঘটাতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চীন ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে রয়ে গেছে। শুধু তাই নয়, বিকল্প ব্যাংকিং চ্যানেল যেমন ইউয়ান ভিত্তিক লেনদেন বা ছায়া আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে ইরানকে অর্থনৈতিকভাবে টিকে থাকতে সাহায্য করছে বেইজিং। এর ফলে যুদ্ধের মধ্যেও ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ছে না। অনেকেই বলছেন রাশিয়া ইরানকে সরাসরি অস্ত্র সহায়তা না দেয়া হলেও ডুয়াল ইউজ প্রযুক্তি যেমন উন্নত চিপ, সেন্সর, ড্রোন কম্পোনেন্ট চীনা বা রুশ নেটওয়ার্কের মাধ্যমে ইরানের কাছে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই উপকরণগুলোই ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা ধরে রাখতে বড় ভূমিকা রাখছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন ইরানের বিরুদ্ধে কঠোর প্রস্তাব ঠেকাতে ভূমিকা রাখছে। ফলে আন্তর্জাতিক চাপ তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকছে এবং ইরান কৌশলগতভাবে সময় কিনতে পারছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সহায়তা সরাসরি দৃশ্যমান নয়, বরং এটি ধীর, ধারাবাহিক ও কৌশলগত। ফলে যুদ্ধক্ষেত্রে ইরান একা লড়ছে বলে মনে হলেও বাস্তবে তার পেছনে একটি বৃহৎ ভূরাজনৈতিক সমর্থন কাঠামো কাজ করছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন একটি বহুমাত্রিক প্রক্সি যুদ্ধে রূপ নিচ্ছে, আর এই সমীকরণে রাশিয়া ও চীনের নীরব কিন্তু কার্যকর ভূমিকা ভবিষ্যতের যুদ্ধের গতিপথ নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্রুত বিজয়ের আশা করে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রথম ধাপের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন যুদ্ধের কৌশল পাল্টানোর কথা বলছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে নিজেদের ব্যর্থতা ঢাকতে নতুন ফন্দি আঁটছে ওয়াশিংটন ও তেল আবিব। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল কয়েকদিনের তীব্র বিমান হামলা এবং সামরিক অবকাঠামোয় বড় আঘাত হানলে ইরান দ্রুত দুর্বল হয়ে পড়বে। এমনকি অনেক বিশ্লেষণও বলা হচ্ছিল এই চাপের মুখে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। কিন্তু বাস্তবতা সেই হিসাবকে অনেকটাই পাল্টে দিয়েছে। প্রথম দিকে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও নিরাপত্তা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 2200টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস, সরকারি স্থাপনা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার অবকাঠামো ছিল প্রধান লক্ষ্য। কিন্তু এত বড় আঘাতের পরও ইরান যুদ্ধক্ষেত্র থেকে সরে যায়নি, বরং পাল্টা হামলার মাধ্যমে সংঘাতকে আরও বিস্তৃত করেছে।
ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছে। জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি এলাকায় এসব হামলার খবর পাওয়া গেছে। ইরানের বক্তব্য অনুযায়ী এসব আঘাতের লক্ষ্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক সামরিক অবকাঠামো। তবে এই হামলাগুলোর কারণে কিছু বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ইসরায়েলের কিছু গোয়েন্দা সূত্রই এখনও স্বীকার করেছে যে যুদ্ধের প্রাথমিক হিসাব পুরোপুরি মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের শুরুতে বিমান হামলা প্রত্যাশার চেয়েও কার্যকর হলেও সামরিক যুদ্ধের গতি তাদের পরিকল্পনার মতো দ্রুত এগোয়নি। এই বাস্তবতায় নতুন করে যুদ্ধ কৌশল সাজানোর তোড়জোড় শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সমালোচকদের মতে দ্রুত বিজয়ের হিসাব ভেস্তে যাওয়ায় এখন যুদ্ধের গতি পাল্টাতে নতুন পরিকল্পনা আঁটছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে করা অনুমান থেকে। অনেকেই মনে করেছিল বড় ধরনের হামলার পর ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে নামবে, কিন্তু বাস্তবে সেই দৃশ্য দেখা যায়নি, বরং ইরানের ভেতরের পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়ে গেছে। এই বাস্তবতায় নতুন করে যুদ্ধ কৌশল সাজানোর তোড়জোড় শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সমালোচকদের মতে দ্রুত বিজয়ের হিসাব ভেস্তে যাওয়ায় এখন যুদ্ধের গতি পাল্টাতে নতুন পরিকল্পনা আঁটছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের প্রথম ধাক্কাতে ইরানের বড় ধরনের প্রাণহানি ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু সামরিক ও রাজনৈতিক ব্যক্তি নিহত হয়েছেন। পরে ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে এবং সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যায়। 17 দিন ধরে চলা এই হামলা পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে রয়েছে। তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বিমান চলাচল সব ক্ষেত্রেই এই যুদ্ধে প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন এখনও রয়ে গেছে। ইরান যুদ্ধ দ্রুত শেষ করার পরিকল্পনা থাকা সত্ত্বেও তা দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি নতুন কোনো কৌশল প্রয়োগ করে পরিস্থিতি বদলানোর চেষ্টা করবে, নাকি এই যুদ্ধে আরও দীর্ঘ ও বিপজ্জনক পথ নিতে হবে। পুরো বিশ্ব এখন জানার উত্তরের অপেক্ষায় আছে। যুদ্ধের 18তম দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে যে তুমুল ক্ষিপ্রতা নিয়ে ইরান হামলা চালিয়ে যাচ্ছে তাকে অবিশ্বাস্য বলে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে যতটা দুর্বল ভেবে আঘাত হেনেছিল যুক্তরাষ্ট্র, বাস্তবিক ইরান তার চেয়ে আরও ভয়াবহ ও শক্তিশালী। ট্রাম্প দীর্ঘ সময় ধরে নানাভাবে চেষ্টা করলেও হরমুজ প্রণালী থেকে তেল বহনকারী কোনো জাহাজ চলাচল করতে পারছে না। যুক্তরাষ্ট্র স্থল অভিযানের ঘোষণা দিয়েও আবার তা থেকে সরে যাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আইআরজিসিও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা চালাতে বদ্ধপরিকর বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ। সামরিক বিশ্লেষকদের মতে ইরান বহু বছর ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটি এসিমেট্রিক যুদ্ধ কৌশল তৈরি করেছে, যেখানে সরাসরি বড় নৌবহরের মুখোমুখি না হয়ে ছোট ছোট দ্রুতগামী নৌযান, উপকূলীয় এন্টিশিপ মিসাইল এবং ড্রোনের সমন্বয়ে আঘাত হানা যায়। ফলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীও এখানে এসে জটিলতার মুখে পড়ে। আইআরজিসির নৌ ইউনিট ইতোমধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপসাগরের সংকীর্ণ জলপথে তারা শর্ম ট্যাকটিক্স ব্যবহার করতে পারে, অর্থাৎ একসঙ্গে বহু ছোট নৌযান দিয়ে বড় যুদ্ধজাহাজকে ঘিরে ফেলা। এর সঙ্গে যুক্ত হতে পারে উপকূল থেকে ছোড়া ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। একই সঙ্গে ইরানের ড্রোন সক্ষমতাও নতুন করে আলোচনায় এসেছে। কম খরচে তৈরি কিন্তু দীর্ঘ পাল্লার এই ড্রোনগুলো একদিকে নজরদারি চালাচ্ছে, অন্যদিকে লক্ষ্যবস্তু চিহ্নিত করে সমন্বিত হামলার পথ তৈরি করছে। বিশ্লেষকদের মতে এই ড্রোন মিসাইল সমন্বয়ই ইরানের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।
এদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। পারস্য উপসাগর ও আশেপাশের এলাকায় অতিরিক্ত যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তবে সরাসরি স্থল অভিযানে যাওয়ার প্রশ্নে এখনও দ্বিধা দেখা যাচ্ছে, কারণ ইরানের ভৌগোলিক অবস্থান, পাহাড়ি এলাকা এবং শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা একটি দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে যুদ্ধের এই পর্যায়ে এসে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো সংঘাতের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। কারণ ইরান শুধু সরাসরি হামলাতেই সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক ঘাঁটি, জ্বালানি রুট এবং সমুদ্রপথকে লক্ষ্য করে বহুমাত্রিক চাপ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ইরানকে দ্রুত পরাজিত করার যে ধারণা ছিল তা বাস্তবে অনেকটাই ভেঙে পড়েছে। এখন এই সংঘাত কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে কে কতটা দীর্ঘ সময় ধরে এই চাপ সহ্য করতে পারে এবং কৌশলগতভাবে পাল্টা চাল দিতে পারে তার উপর।